এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি যার হাত ধরে হাবের সম্পদ, হাবের অফিস চট্টগ্রাম এবং সিলেট সহ যিনি হাব সদস্যদের মাঝে এই সমস্ত সম্পদ সদস্যদের জন্য অর্জন করতে সক্ষম হয়েছেন, হাবের সাবেক সফল সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জনাব ইব্রাহিম বাহার। বক্তব্য নিয়ে আসছেন জনাব ইব্রাহিম বাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত বিশ্বস্রষ্টা, বিশ্ব প্রতিপালক হে আল্লাহ, তোমার নামে শুরু করছি। তোমার বন্ধু আমার নবী হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে জানাচ্ছি লাখো কোটি সালাম ও দরুদ। আজকে হাব কল্যাণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, যার জন্ম না হলে হাবের জন্ম হতো না, ডক্টর মোহাম্মদ ফারুক, মঞ্চে উপবিষ্ট আজকের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় মানুষ, এই ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত প্যানেল লিডার জনাব সৈয়দ গোলাম সারোয়ার, মঞ্চে উপবিষ্ট হাবের সাবেক সভাপতি জনাব জামাল উদ্দিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সকলের নাম হয়তো উচ্চারণ করা যাচ্ছে না, সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় হাবের সম্মানিত সদস্যবৃন্দ, আমার কলিগবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কিছুটা অসুস্থ আর রাতও অনেক হয়ে গেছে, সেজন্য অনুরোধ করেই একটু আগে আমার ছোট ভাই আসলাম বলছিল যে আমি আপনার ছোট ভাই, আমি আগে বলি এরপর আপনি বলবেন। বললাম যে না, আমি একটু শেষ করে তাড়াতাড়ি চলে যেতে চাই, তাই আমি একটু আপনাদের সঙ্গে দুটো কথা বলতে এসেছি। হাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনাব সৈয়দ গোলাম সারোয়ার কাজ করে আসছেন। তিনি একজন সরল মানুষ, ভদ্রলোক মানুষ, সে কারণে উনাকে সকলেই কেবল ব্যবহারই করেছে। উনার সাইনবোর্ডটাকে নিয়ে সকলেই ঝুলিয়ে দেখেছে সৈয়দ গোলাম সারোয়ার আমার সাথে আছে, এবং তাই করে করে সৈয়দ গোলাম সারোয়ারকে কখনোই কিছু দেয়নি, কখনো সহযোগিতা করে নেই। তার অর্থ সম্পদ, টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি সব কিছু নিয়েই খেলা করেছে। আমি একজনের কথা বলবো না, অনেকে সেরকম আছেন, এবং তিনি নীরবে সয়ে গেছেন। একদিন দুঃখ করে আমাকে বলছিল যে আর পারছি না। আমি যে কী পারছেন না, আপনি তো পারতে চান না, মুখের উপর বলি কেমন করে। এই যে বিনয়, এই যে সম্মান প্রদর্শন করা, সেটি আমার মনে হয় সৈয়দ গোলাম সারোয়ারের কাছ থেকে শিখতে হবে অনেকেরই, অনেক নেতার। আপনারা জানেন যে সৈয়দ গোলাম সারোয়ার সাহেবের সাথে আমার একবার ইলেকশন হয়েছিল, আমি জিতেছিলাম, উনি হেরেছে, এবং আমি অবাক হয়েছি এই লোকটি আমার যারা সমর্থক, কর্মী, নেতা ছিল তাদের চাইতেও বেশি খুশি হয়েছে এবং জড়ায়ে ধরছে। তখনও কিন্তু ভোট গণনা শেষ হয় নাই, বলল অভিনন্দন অভিনন্দন বাহার ভাই, আমি খুব খুশি হয়েছি। এটি বলার জন্য মন লাগে, এটি করার জন্য মন লাগে। সৈয়দ গোলাম সারোয়ার কোনো আজেবাজে ফ্যামিলি থেকে আসে নাই, একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। টাকা পয়সা সে আজকে দেখেনি, অনেক আগ থেকে দেখে আসছে, এবং তার টাকা পয়সার অভাব নেই। সুতরাং হাবে চল চাতুরি করে তার টাকা রোজগার করার কোনো প্রয়োজন নাই, এবং সে হাবকে বিক্রি করতে চায় না। তার একটি স্বপ্ন, আল্লাহ তাকে অনেক দিয়েছে, এবং এমনকি আল্লাহ রহমতে উনার কোনো ছেলেও নাই, যে আর মেয়ে যেগুলি একটা ছেলে আছে আর মেয়ে যে আছে তারা সবাই ওয়েল এস্টাবলিশড এবং তারা খুব ভালো অবস্থানে আছে। একজন ভালো মানুষকে আল্লাহ ভালো প্রতিদানে দেন। সেই কারণে আমরা যখন এবার একত্রিত হলো, আমি কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয় একত্রিত কেন হয়েছি। আমরা যখন শুনলাম, আমি তখন ব্যাংককে, আপনারা জানেন আমার স্ত্রী অসুস্থ, তাকে নিয়ে আমি ব্যাংকক গেছি ডাক্তার দেখাতে। সেখানে শুনলাম যে বিশেষ 2 জন ব্যক্তির কারণে বা 4 জন ব্যক্তির কারণে ফরিদ আহমদ মজুমদারকে ওই হাবপল্লীর তকমা দিয়ে
তাকে সেই প্যানেলে ভোট না করার জন্য বলা হয়েছে। আমি বললাম যে ফরিদ আহমদ মজুমদার সেখানে থেকে অন্তত ভালো হয়েছে যে অহিশক্তির কারা চামচামি করে, কারা ওই অহিশক্তি নিয়ে সেখানে ছিল, সেটা ভালোভাবে চিনে এসেছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসেন। বেরিয়ে আসে আর সাথে সাথে তার সাথে একসঙ্গে 28 জন লোক বেরিয়ে চলে আসছে। এবং তখন দেখা গেল সেটা তো এখন টুটু জগন্নাথ হয়ে গেছে, তাদের আর প্যানেলে লোক নাই। এই মুহূর্তে তারা আরেকটি ভাঙ্গন সৃষ্টি করলো, সৈয়দ গোলাম সারোয়ারের সেই কল্যাণ পরিষদ থেকে তারা 2 জনকে আবার সেখানে সেই ওহির মাধ্যমে নিয়ে গেলেন এবং এখানে ভাঙ্গন সৃষ্টি করলেন, করে সেখানে যাইয়া সেই ভগ্নাংশ পূরণ করলেন। সুতরাং দয়ার দান দিয়ে হাব চলে না, হাবের নিজস্ব একটা সত্তা আছে, হাব নেতৃত্বের নিজস্ব সত্তা আছে। তাই উনার ওখান থেকে যখন নিয়ে গেল তখন আমি ভাবলাম যে 4টা প্যানেল কাজ করতেছে এখানে, কই এক প্যানেলের সাথে আরেক প্যানেলের এরকম যুদ্ধ করা, এরকম হিটলারি করার তো কোনো কারণ নাই। আপনারা বলছেন যে একজন প্যানেল লিডার উনি নাকি ভালো লোক। ভালো লোকের সংজ্ঞা আমি অনেক দিন ধরে পড়েছি। আমি আজ 40 বছরে এই ট্রেডে ব্যবসা করছি। আপনি লেনদেন না করলে, কাজ কারবার না করলে ভালো লোক চেনা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রমণ করো, তার সাথে ব্যবসা করো, লেনদেন করো, তাইলে বুঝতে পারবে সে কেমন। সুতরাং যিনি বলছেন যে তোমাকে ছাড়া ইলেকশন করব না, আপনাকে ছাড়া চলবেই না, তিনি হঠাৎ করে রাতে 2টার সময় একটি বিশেষ টেলিফোন একটা বিশেষ ব্যক্তির কারণে যদি আপনাকে বর্জন করতে পারে, তাহলে 1 মিনিটে হাব সদস্যদের কাছ থেকে সে চোখ ফিরিয়েও নিতে পারে। তাই আমরা বলছি যে না, যাদেরকে নিয়ে তারা এই খেলা খেলতেছে তাদের 2 জনকে একত্রিত করতে হবে। এবং সেই প্রস্তাবটা দিয়েছিল আমাদের সবার প্রিয় ভাতিজা হাসান। আমরা সেটাকে নিয়ে আমি যেদিন ব্যাংকক থেকে আসলাম সেই দিনই আমরা বসছি, তারপরের দিন কথা বললাম, তারপরের দিন সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একত্রিত করলাম। এবং আমি মনে করি হাবের ইতিহাসে সবচাইতে শক্তিশালী পরিষদ। এবং যারা এখন বাইরে আছেন, জাহির বিভিন্ন বদনাম করতেছেন, হাফ পল্লী টলিকেসের তকমা দিচ্ছেন, আপনারা অপেক্ষা করুন 22 তারিখের জন্য। ফলাফল তো আজকেই হয়ে গেছে, চিন্তাও করতে পারবেন না কি পরিণতি হবে। যা করেছেন মঞ্চে বসিয়ে রেখে করেছেন। একজন কয়দিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছে যে হাবের নাকি 2002 সাল থেকে হাবের যত সঞ্চিত অর্থ আছিল সব ইব্রাহিম বাহার এবং তার পরিষদ খেয়ে চলে গেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, 2002 সালে হাবের কোনো অফিস ছিল না, আমরা একটা ভাড়া অফিসে ছিলাম ইস্টার্ন ট্রেড সেন্টারে। 2004 সালে এই হাবের স্পেসটি মরহুম সালেহ সাহেব সহ, শাকুর সাহেব সহ এই জায়গাটি স্থির করেন এবং ক্রয় করার চেষ্টা করেন, ক্রয় করেন, বায়না করেন। এবং 6 থেকে 8 সাল পর্যন্ত আজকে যিনি সভাপতি, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয় তখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি তখন এটার সমস্ত টাকা পরিশোধ করে একটি সুসজ্জিত অফিস 2006 থেকে 8 সালের মধ্যে গঠন করেন। 2009 সালে আমি যখন আসি তখন ইতিপূর্বে কয়েকদিন আগে যেহেতু একটা বিশাল সম্পদ প্রতিষ্ঠা করেছে, সুতরাং হাবের অ্যাকাউন্টে তেমন কোনো সঞ্চয় ছিল না, সঞ্চয় থাকার কথাও না, কারণ সেটি তো হাবের কল্যাণেই এই অফিসটি করা হয়েছে। আমরা আসলাম, আমরা গুছানোর চেষ্টা করলাম এবং প্রথম এফডিআর চালু করলাম। এবং এফডিআর চালু করা সহ আমরা যখনই যে টাকা হচ্ছে বলছে 50,000 টাকা হলেও সাথে সাথে এফডিআর করো। তারপর আমি 2011 সালে বিদায় নিলাম, আসলেন আমার বন্ধু জামাল সাহেব এসেও হাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার জ্বালায় আমি ঘুমাইতেও পারতাম না। আমাকে রাতে, আমরা থাকি এক বিল্ডিংয়ে, অফিস এক বিল্ডিংয়ে, কন্টিনিউয়াস হাবের কল্যাণে সে কাজ করেছে। এবং একটা চট্টগ্রামে অফিস নিয়েছিল, সিলেটের ওই অফিসটার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করলো, আমরা একত্রে কাজ করলাম। যদিও চট্টগ্রামের অফিসটি সেই ডেভেলপার পালায় যাওয়ার কারণে এটা সম্পূর্ণ করা যায়নি, পরবর্তীতে সেটা বিক্রয় করে টাকা গ্রহণ করা হয়েছে। আমি 2013 সালে আসলাম। আমি যখন আসি, আসার পরে 2013 থেকে 17 পর্যন্ত কি কি সম্পদ হয়েছে এটি আমি আবার পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা জানেন এই 2013 থেকে
17 পর্যন্ত আমরা 4টা হজ মেলা করলাম। এই হজ মেলা করার জন্য ব্যাংকগুলোকে অন্তর্ভুক্ত করে প্রতিটি ব্যাংক থেকে ডোনেশন নিয়ে 4টা হজ মেলায় আমরা 2.5 থেকে 3 কোটি টাকা আর্ন করলাম, সেটি হাবের অ্যাকাউন্টেই আমরা জমা করেছি। এই তারপরে যে জিনিসটা আসে, যেটা তকমা আমাদেরকে লাগায়, যে টলিকেজ বাণিজ্য। টলিকেজ বাণিজ্য যদি আমরা না করতাম, সরকার নির্ধারিত এবং সরকার কর্তৃক এই টলিকেজ সাপ্লাই দেওয়া হতো, হাব তো লাভবান হতো না। আমরা হাবকে লাভবান করার জন্য সেই টেলিকেজটা এনে হাবের ফান্ডে প্রতি টেলিকেজ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে সেখানেও আমরা প্রায় 3 কোটি টাকার মতো আর্ন করি। তারপরে আপনারা জানেন যে এই দালাল ফড়িয়াদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখন আমরা বললাম যে দালাল ফড়িয়া কাজ করতে হলে যে এজেন্সির মাধ্যমে কাজ করবে তাদেরকে ওই এজেন্সির দায়িত্ব নিয়ে আইডি কার্ড দিতে হবে এবং প্রতিটির মূল্য 5,000 টাকা। সেখানে আমরা 55 লাখ টাকা আর্ন করেছি। এভাবে যে কোটা বাণিজ্যের কথা বলে একবারই এসেছিল 5,000, সে সময় আমি দেশে ছিলাম না, এবং সেখানে সেটা দায়িত্ব নিয়ে কাজ করেছেন এই জামাল উদ্দিন, এবং কাজ করে এদেরকে পাঠিয়েছে। এখানে মন্ত্রণালয়ের লোক, তদানীন্তন সময়ের সরকারের যেসব স্ট্যান্ডিং কমিটির লোক সহ অনেকেই, বহু লোক পাঠিয়ে দিয়েছে বিনা পয়সায়, এবং সেটার দায়ভার গ্রহণও করছে তারা। অনেক কষ্টে 5,000 লোক পাঠাইছে। আমি যখন বিদেশ থেকে আসলাম, এসে বললাম যে আমার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, আমাদেরকে হাবকে টাকা দিয়ে যেতে হবে, এবং বলছে কোনো স্যাক অনার হবে না। আমরা সেখান থেকেও টাকা আয় করলাম। এইভাবে টাকা আয় করে আমরা হাব পল্লী নামক যে কলঙ্কের চাপ আমাদের ললাটে লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই হাব পল্লী করলাম। আমার জন্য করিনি, আমার পরিষদের জন্য করিনি, এটা করেছি সকল হাব সদস্যের জন্য। এবং ওই জায়গাটায় কখনোই ওই প্রতিবেদনে লেখা হয়নি যে জায়গা নাই। জায়গা ছিল, জায়গা আছে, কিন্তু ওইটাকেই মূলা ঝুলানে রাখা হয়েছে। আমরা কি এই হাব পল্লী ক্রয় করার সময় আপনাদের কারো কাছ থেকে 5,000 টাকা নিয়েছি? 5টি টাকাও নেই। আমরা আর্ন করছি, এবং সেটার জন্য আমাদের এই যে আমাদের মেধা, আমাদের পরিষদের লোকজনের মেধা, সকল নেতৃবৃন্দের সেখানে অংশগ্রহণ করে এই অর্থটা দিয়ে আমরা হাব পল্লী কিনেছি। ভাগ্যিস হাব পল্লীটা কিনে টাকাটা জমিতে ইনভেস্ট করছিলাম বলে আজকে এটা সম্পদে রূপান্তরিত হয়েছে। যদি রেখে যেতাম তাহলে একটু আগে যে শুনলেন হাবের ফেডারে 1টি টাকাও হাবের অ্যাকাউন্টে নাই, এই 9 কোটি টাকাও ইনশাল্লাহ খাদকেরা খেয়ে যেতেন ইমানদারির সাথে। সুতরাং আমরা যে 4 বছর ছিলাম, 4 বছরে আমরা কি করেছি? আমরা একটা এজিএমও বাদ দিনে 4টা এজিএম করেছি, 3টি এজিএম করেছি, একটা এক্সট্রা অর্ডিনারি এজিএম করেছি, 4টা ইফতার মাহফিল করেছি, আমরা ফ্যাম ট্রিপ বিদেশে 3টা ট্রিপ করেছি, পিকনিক করেছি, 40টা ইসি সভা করেছি, এবং মৃত ব্যক্তিদেরকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনাদের পরিবারকে অর্থ দিয়েছি। তারপরেও হাবে তো ঋণ রেখে যাই নাই। তারপরে হাবে যেটুকু রেখে গিয়েছিলাম, আপনারা তো 7 বছর হাব পরিচালনা করলেন, 7 বছরের অর্থ কোথায়? টাকা কার কাছে আছে? আজকে প্রশ্ন আসবে, কি পেয়েছি, কি পেলাম, আর কি পাবো, হিসাব দিয়ে যেতে হবে। 2টা এজিএম, 4টা এজিএমের একটাও করেন নাই। ফরিদ আহমদ মজুমদারকে ব্ল্যাকমেল করে ওই এজিএম 2টা করেছেন বলেই মনে করেছেন যে হিসাব শেষ। জি না, আজও শেষ হয় নাই। নেক্সট এজিএমে ওই মাইনস পাস করতে হবে, সেটি পাস করতে দেওয়া হবে না, এবং ওই হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। টলিকেজ বাণিজ্য, রিপ্লেসমেন্ট বাণিজ্য, কোটা বাণিজ্য, হাব পল্লীর তকমা এখন আর মানুষ খায় না, খাওয়াতে পারবেন না। জলজান্ত প্রমাণ, 4 বছর থেকে যদি 15 কোটি টাকার সম্পদ করতে পারি, এতগুলো কাজ করতে পারি, 7 বছরে করতে পারেন নাই কেন? আপনারা কি দিয়েছেন এই হাবকে, এই হাবের সদস্যদেরকে? আমি একটু আপনারা যে সকল উপহার দিয়েছেন সেই উপহারগুলোর একটু বর্ণনা দেই। মাননীয় সভাপতি, আমি আরও 2-3 মিনিট একটু বেশি নেব। মাল্টিপল ভিসা এখন পান, গত 7 বছর পেয়েছেন? 6 মাসের মাল্টিপল ভিসা বন্ধ করে বড় উপহার দিয়ে গেছেন আমাদের সদস্যদেরকে। বারকোড ভিসা, বারকোড কি পেয়েছেন? 7 বছরের বারকোড বিক্রি করে কারা খেয়েছে?
তাদের চিহ্নিত করেন, তাদের প্রেতাত্মাদের চিহ্নিত করেন, ওই স্বৈর শাসকদের চিহ্নিত করেন। বারকোড আদায় করা এবং ওই বারকোডের টাকা আদায় করা আমাদের হক। সুতরাং বারকোডও আপনি দিয়েছেন, 1% বাড়ি ভাড়ার কোনো হিসেব নেই, 150 রিয়াল সৌদি সরকার ডিক্লারেশন দিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের টাকাটা আসছে ওনাদের সাথে খাতির রাখার জন্য, সেই টাকাটাও এই 150 রিয়াল হাজিপতি আপনারা আনেন নাই। আমি একবার জিজ্ঞাসা করলাম, বললো এটা তো হাজির টাকা। হাজির টাকা নয়, হাজি কার? হাজি তো এজেন্সির, এই টাকা তো এজেন্সির পাও না, সুতরাং সে ব্যাপারে কোনো ভূমিকা রাখছেন না কেন? এবং এইসব কথা বললে, বেশি কথা তো বলতে পারি না, আমি তো অত প্রভাবশালী নেতা নয়, কারণ ওনাদের তো আবার ওই বিরাট বিরাট ক্ষমতা, এবং যে ক্ষমতার বলে উনি আমাদের হাব সদস্যকে হাব অফিসে নিয়ে শুধু লাঞ্ছিতই করেন নাই, মারপিটও করেছেন। এবং একটি লোকও তার উপরে কথা বলতে পারতো না, কথা বললেই তার উপরে খড়ক চালি হতো। এবং আপনারা কি করেছেন? সৌদি আরবে গিয়ে বাড়ি ইন্সপেকশনের নামে প্রত্যেকটা যাদেরকে দেখতে পারতেন না তাদের বাড়িগুলোতে অভিযোগ করিয়েছেন এবং সেখানে বাণিজ্য করেছেন, এবং তাদেরকে এনে তাদের হজ লাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ এনে বাইতুল মোকাররমে কোর্ট কাছারি বসাইয়া সেখানে লক্ষ লক্ষ টাকা জরিমানা করেছেন, লাইসেন্স স্থগিত করেছেন, লাইসেন্স বাতিল করেছেন, এবং আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। 62টি লাইসেন্সে আপনারা জানেন যে সেই লাইসেন্সের জন্য আমরা বলছিলাম যে আমরা ওই লাইসেন্স ছাড়া হজ করবো না, এবং করে নেয় ওনাদেরকে আমরা নিয়ে আসছি। আজকে এখানে শামীম সাইদি সাহেব আছেন, ওনার লাইসেন্সটাকে রাজনৈতিক কারণে স্থগিত করা হয়েছিল, সেই লাইসেন্সের জন্য উনি তার হাতও ধরেছে। হ্যাঁ, সে দেখতেছি কত বড় নেতা যে উনি সেটা দেখতেছে, করেননি। আজকে লাইসেন্স পায়নি সে, উনি কি লাইসেন্স পাননি? সুতরাং মানুষের প্রতি মানুষের এই সম্মান, এই ভালোবাসা আপনি দিয়েছেন কি? আপনি রোড টু মক্কা দিয়েছেন, রোড টু মক্কার মতো উপহার দিয়েছেন। আপনি গতবার এবং তার আগের বার সেখানে মুআল্লিমদেরকে নিয়ে বাণিজ্য করেছেন, এবং প্রতিটি হাজি প্রতি একটা অঙ্ক বসিয়ে সেই টাকা আপনি আর্ন করেছেন। আপনাকে বলা হয়েছিল থার্ড ক্যারিয়ার ওপেন করার জন্য, আপনি থার্ড ক্যারিয়ার ওপেন না করে আপনি নাস এয়ারলাইন্স ওপেন করেছেন, নিজে জিএসএ নিয়েছেন, এবং জিএসএ নিয়ে আপনি আল্লাহর মেহমানদারের উপরে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করে তাদেরকে ভাড়া বাড়িয়ে দিলেন। আচ্ছা, আপনারাই বলুন, যখন ডলারের দাম 93 টাকা তখন হজের বিমান ভাড়া হয় 2 লক্ষ টাকা, আর যখন ডলারের দাম 122 টাকা করে সরকারি হিসাব, তখন কেন 1,68,000 টাকা হয়? তাহলে আপনারাই বিবেচনা করেন ওই টাকাটা কার পকেটে গেছে, কাদের পকেটে গেছে। সুতরাং এই নাস এয়ারলাইন্সের সুবিধাও নিয়েছে মাত্র 5 জন লোক, যে 5 জন খলিফার কথা একটু আগে আমাদের ফরিদ আহমদ মজুমদার সাহেব বলে গেছেন। ওনারাই ওই আখের ফেতরা, আউয়াল ফেতরার ভালো ভালো সিটগুলো ওনারাই ধরে রাখতেন। ওখানে গেলে সিট নাই, ওনার কাছে গেলে আছে। এবং শুধু তাই নয়, ওমরা সিটগুলো বিভিন্ন এয়ারলাইন্সে প্রভাব বিস্তার করে ওমরা সিট এনে নিয়ে আসতেন, ব্লক এনে ওদের মধ্যে বলতেন ওরা তোমরা বিক্রি করো। দেখতেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে হোয়াটসঅ্যাপে দেখা যায় যে 12 এয়ারলাইন্সের প্রায় 3,000-5,000 এক একজনের কাছে আছে। হাও, এটা কে করে দিয়েছে? যিনি করে দিয়েছে উনার কাছেই উনারা ঋণী, সেই কারণে উনাদের মায়া ত্যাগ করতে পারে না। এই 56টি এজেন্সির যে সিন্ডিকেশন, সেই সিন্ডিকেশনের জনাব আপনি জনক, আপনি সেই সিন্ডিকেশন করছেন। সেটা করছেন বলেই গতবার বড় করে বলছিল যে আমরা বাংলা সারা পৃথিবীর কোথাও নাই 1,000-এর কম, 500-র কম, আমরাই মাত্র 250 করেছি। আমরা খবর নিয়ে দেখলাম যে এখনও ইন্ডিয়াতে 50 থেকে 100 জনের কোটা রয়েছে, এবং সেই হাত ধরে 250 করার কারণে মন্ত্রণালয় আমাদেরকে চাপিয়ে দিল 500। কিন্তু তারপর ওই কালো হাতের ইশারায় সৌদি আরবের যেসব পেতাত্তা ওনারা আছে তাদেরকে দিয়ে সেটাকে 1000-এ নিয়ে গেল। আজকে 1000 করার কারণে একটি লিড এজেন্সি তার সাথে 20 জন, 25 জন, 30 জনকে নিয়ে অ্যাসোসিয়েট করে ব্যবসা করতে হচ্ছে। এভাবে কি ব্যবসা চলে? এভাবে কি ব্যবসা করা যায়? যিনি লিড এজেন্সি তিনার জন্য যেমন এটা বিপদ, আর যারা অ্যাসোসিয়েট অর্থাৎ সাব এজেন্ট আপনাদের জন্যও তো বিপদ। সুতরাং এবার যদি
এই হাব ঐক্য কল্যাণ পরিষদ নির্বাচিত হয়, তাহলে এই 1000 কোটাকে ভেঙে চুরমার করে ওটাকে 100-র মধ্যে আনতে হবে, আনার প্রচেষ্টা চালানো হবে। আপনারা সকলে যদি একমত থাকেন এটি সম্ভব। প্রয়োজনে সমস্ত হজ লাইসেন্স জমা দিয়ে একদম একটা লোক আমরা হজ করব না, কিন্তু ওই 100তে আমাদেরকে এনে দিতে হবে, এনে দেওয়া প্রয়োজন। কারণ ওই কালো হাত গুটিয়ে গেছে, কালো হাতের ইশারায় আর কিছুই চলবে না। আপনি করেছেন আল রশিদ ফাউন্ডেশন, এটি করে এই মঞ্চে অনেকে আছেন যিনি উনাকে চাঁদা দিয়েছেন, বলছে আমি একটি ওই আঞ্জুমানে মফিদুল ইসলাম বানাচ্ছি, এবং সেটার জন্য কারো কাছ থেকে 5 লাখ, আর কেউ কেউ এখানে আছেন আমি নাম বলবো না, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খায়ের ভাই সহ এই কাউসার এখানে আসে, সেও 5 লাখ টাকা দিছে। এরকম বহু লোক আছে। অন্তত 100 লোকের কাছ থেকে 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা করে নিয়ে বিশাল বাণিজ্য করেছেন আল রশিদ ফাউন্ডেশন। উনি মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা। আল রশিদ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স কোথায়? কয়জন হাব সদস্যের লাশ টেনেছেন, কয়জন হাব সদস্য অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়েছেন, ওইটার সাইনবোর্ড কোথায় এখন? আল রশিদ ফাউন্ডেশন দিয়েও, মৃত বাপকে দিয়েও ব্যবসা করেছেন। সুতরাং আপনার পক্ষে সম্ভব। কারণ একটা কথা খেয়াল রাখবেন, যে লোক বিয়ে করে না সে অপকৃতস্থ, এবং তার কাছে কোনো মায়া দরদ থাকে না, তার বুকে লোম থাকে না, সে অন্যের মায়া বুঝে না, এবং সে তাই করেছে। রাতে 3টা পর্যন্ত হাবে কিসের কাজ থাকে? রাতে 3টা পর্যন্ত যে আপনি হাব করেছেন, সেখানে এনে যুবলীগের মিটিং করেছেন, এগুলা বললে এখন অনেক খারাপ কিছু হবে। আমাদেরকে হাতে পায়ে ধরতেন মিটিংয়ের আগে, আপনি আসবেন, তা আমি বললাম যে আপনারা তো সামনে দিয়েও ছুরি মারেন, পিছনে দিয়েও ছুরি মারেন, মঞ্চে বসাইয়া আপনার মিটিংয়ে যাবে কেন? হাত ধরতো, পা ধরতো, এবং জামাল উদ্দিন সাহেব সাক্ষী, উনাকে ধরছে, আমাকে ধরছে। আমরা সবাই আসছি, আসার পরেই যে বিশাল বিশাল শক্তিকে আমি মোকাবেলা করে টেলিকেজ বন্ধ করেছি, আমি রিপ্লেসমেন্ট বন্ধ করেছি। আরে বাবা, এই আইটিটা কে দিয়ে গেছে? এখানে আইটি আমরা এস্টাবলিশ করছি, আইটি অনিয়ম করছে, আমি 100 কোটি টাকার মামলার আসামি হয়েছি। আবার তাদের সঙ্গে ফিরিত করে আপনি প্রতিটা সেগমেন্টে টাকা রোজগার করছেন, সেটা কি আমরা জানি না? আমরা সেটা জানি। সুতরাং এই যে আপনি উপহার দিয়েছেন, কি হাসান ভাই নির্বাচিত হয়েছিল, আপনি পরবর্তীতে আপনার সাথে যখন কম্পিটিশন করতেছে, আপনি গোয়েন্দা সংস্থা সহ সেই যুবলীগের নেতৃবৃন্দকে দিয়ে তাকে থ্রেট করে তাকে বসিয়ে দিয়েছেন, এককভাবে নির্বাচন করেছেন, অবৈধ নির্বাচন, অবৈধ সভাপতি আপনি। তার পরবর্তীতে আপনি যা করেছেন এটার জন্য অনেককে থ্রেট করেছেন, কিন্তু জামাল উদ্দিন মানে নাই। জামাল উদ্দিন বলে যে আমি কত বড় নেতা হয়েছে আমি দেখব, আমি হারে দিতে জানি না। শেষ মুহূর্তে এসে সে ভোট করেছে, এবং অবাক হওয়ার মতো মাত্র 15 দিনের মধ্যে সে যেটা ভোট পেয়েছে, এটাই হচ্ছে তার শিক্ষা, যে সে 15 দিনে তোমাকে কাদাইও ছাড়ছে। সুতরাং এইভাবে যারা এই উপহারগুলো আপনাদেরকে হাবে দিয়ে গেছে, আপনি দেখেন আটাব নির্বাচন, একজন তৌফিক সাহেব 85 বছর বয়স্ক লোক এবং সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তাকে এনে তার টাকা দিয়ে হাবের ইলেকশনটা করিয়ে ফেলছে, তার কাঁধের উপরে টাকা ছপাই দিয়ে, এবং তার ছবির সাথে ছবি লাগাই দিয়ে আটাবে তাকে ফেল করানো হয়েছে। সেম কাজটা সে করেছে ফরিদ আহমদ মজুমদারের সাথে, তাকেও সেভাবে ছবি লাগাইয়া সাইনবোর্ড লাগাইয়া ফেল করানো হয়েছে। সুতরাং আপনার ছবি যে কেউ খায় না, আপনার ছবি যে চলে না, আপনি সেটা টের পাবেন এবং পাচ্ছেনও। এখন আপনার প্রেতাত্মারা যারা আপনার সুবিধাভোগী, তারাই আপনার সাথে আছে, আর কেউ আপনার সাথে থাকবে না। আজকে ফরিদ আহমদ মজুমদারকে কেন তাড়ানো হয়েছে? ওই ফোরামের নাম ছিল সম্মিলিত ফোরাম। ফরিদ আহমদ মজুমদার বলছেন নো, আমি কোনো স্বৈর শাসকের এই ফোরাম নাম থাকতে দেব না, এই নাম চেঞ্জ করতে হবে। এবং তার সাথে যখন আরও 28 জন বলে আসলো চেঞ্জ করতে হবে, তখন সেই ফোরামের নাম হয় হাব ঐক্য ফোরাম। এই ঐক্য ফোরামটাই হলো কাল। এই কাল হওয়ার কারণে ফরিদ আহমদকে সে জায়গার থেকে ত্যাগ করতে হলো। আর এখন দেখেন ওই আরও কিছু লোককে এই সৈয়দ গোলাম সারোয়ারের প্যানেল থেকে নিয়ে সেখানে ঢুকানো হয়েছে, সেখানেও তকমা ঝুলানো হয়েছে নাস এয়ারলাইন্সের। এই নাস এয়ারলাইন্সের তকমা দিয়া কাউকে সভাপতি বানায়, কাউকে চেয়ারম্যান বানায়, কাউকে মেম্বার বানায়, কাউকে টিকিট দেয়, কাউকে সুবিধা দেয়। এই তকমা ঢুকাইয়া সেখানে করা হয়েছে। মানুষ আর বোকা নেই। সুতরাং আপনার ওই উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য আপনি না করে আপনি যে খারাপ উদ্দেশ্যে এটা করেছেন, মানুষ সেটা জেনে গেছে। তাই আমি বলবো যে ভাঙনের কারিগর
এবং জোড়াতালির সেই প্রোগ্রাম সহ অন্য যারা ওখানে ঘোরাফেরা করছেন, আপনারা দেখেন যে সেখানে থেকে আপনারা একটা ডুবন্ত নৌকায় উঠেছেন, এই নৌকা তো ডুবেই আছে। সুতরাং আর ওখানে সময় নষ্ট না করে উনাদের পেতাত্তাদের ত্যাগ করে আপনারা আসুন, সকালে মিলে সৈয়দ গোলাম সারোয়ারের এই প্রোগ্রামে এসে, এই পরিষদে এসে হাতকে শক্তিশালী করে পূর্ণ প্যানেলে বিজয় করি। আমরা সৈয়দ গোলাম সারোয়ারের গুণাবলী হয়তো বলে শেষ করতে পারেন, আপনি তাকে চেনেন। আর নেতৃত্বের ব্যাপারে আমরা বলবো যে উনি হাবের জন্মলগ্ন থেকে এ যাবৎ কাজ করে আসছেন, উনি জানেন কি করতে হবে। আর আমাদের ছোট ভাই ফরিদ আহমদ মজুমদার আমার সাথে কাজ করেছে। আমি উনাকে যখন বলতাম যে এই চিঠিটা হয়েছে কিনা দেখেন বা এই চিঠিটা লিখে নিয়ে আসেন, সে লিখে নিয়ে আসলে আমি তার উপর দাগ দিতে পারতাম না, এমনভাবে সে এটা করেছে। সুতরাং আমি আমার বক্তব্য অনেক লম্বা করে ফেলছি। আমি একটাই কথা বলবো, আপনাদের প্রিয় ব্যক্তি এবং সৈয়দ গোলাম সারোয়ার, প্রিয় ব্যক্তি ফরিদ আহমদ মজুমদার, এই ফোরামের সাথে আপনারা প্রায় 60 জন লোক যুক্ত ছিলেন সেন্ট্রালে, এবং এই 60 জনের মধ্য থেকে মাত্র 21 জন ভোট করতে পারবেন। বাকি যারা এখানে ভোট করতে পারবেন না, আপনারাও সম্মানিত হবেন, আপনাদেরও ব্যবসা ইনশাল্লাহ ঠিক হবে। আর এই যে হাফ পল্লী এই সম্পদ যদি হাবের জন্য রাখতে পারবেন এবং 3 মাসের মধ্যে সমাধান করবেন, না রাখলেও প্রত্যেক এজেন্সি অন্তত লক্ষাধিক টাকা পাবেন ইনস্ট্যান্ট, এটা ক্রয় করার লোক এইখানে বসে আছে এবং এটা সম্পদ। সুতরাং এই তকমাটা আপনারা নেবেন না। আপনারা জানেন সিলেটের যে প্রোগ্রাম, সেটা আমাদের সিলেটের নির্বাচিত হয়েছে, তারা এই হাব ঐক্য কল্যাণ পরিষদেরই লোক। চট্টগ্রামেও যারা এখন আছেন অন্যরা সেখানে প্যানেলে দিতে পারতেছে না। আমরা ইনশাল্লাহ 3টা 6টা ইতিমধ্যে নির্বাচিত, বাকি 21টাও নির্বাচনের অপেক্ষায় রয়েছি। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এই পরিষদের জন্য পূর্ণ প্যানেলে ভোট চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী 22 তারিখে আমরা বিজয়ের হাসি হাসব, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।